কেমন হবে যদি আপনি একদিন মিথ্যা কথা বলার ক্ষমতায় হারিয়ে ফেলেন? যেখানে মিথ্যা বলতে যাবেন সেখানে যদি ভুলবশত বারবার সত্যটা বেরিয়ে আসে, আর যদি সেই সত্য বলার কারণে আপনাকে জায়গায় জায়গায় মার পর্যন্ত খেতে হয়, তাহলেই বা কি হবে? বিষয়টা মজার মনে হলেও আজকের গল্পে আপনি দেখতে চলেছেন সত্য বলার কারণে একটা মানুষ কতটা সমস্যায় পড়তে পারে। শুধুমাত্র কথায় কথায় সত্য বলে ফেলার কারণে কিভাবে একটা লোক নিজের ক্যারিয়ার, বন্ধু বান্ধব, এমনকি নিজের পরিবারকেও হারাতে চলেছিল, সেটাই দেখব আমাদের আজকের গল্পতে, যেটার নাম লায়ার লায়ার। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এই লোকটার নাম ফ্লেচার। চাপাবাজিতে সে সকল ওস্তাদের ওস্তাদ। পেশায় সে একজন লয়ার, অর্থাৎ উকিল। সে খুবই তাড়াহুড়োর মধ্যে আছে, কারণ বাসায় তার ছেলে আজকে তার জন্য অপেক্ষা করবে। কিন্তু সে যখন বাইরে বের হচ্ছিল তখনই তার একজন কলিগ তার কাছে একটা নতুন কাজ নিয়ে আসে, যার কারণে সে আবারও নিজের ছেলের কথা বলে কাজে চলে যায়। অপরদিকে এই ছোট্ট বাচ্চাটা হলো ফ্লেচারের একমাত্র ছেলে ম্যাক্স। ক্লাসের টিচার তাদের প্রত্যেককে নিজেদের বাবা সম্পর্কে কথা বলতে বলে। একজন বলে তার বাবা পুলিশ ইন্সপেক্টর, তো আরেকজন বলে তার বাবা ইঞ্জিনিয়ার। কিন্তু যখন ম্যাক্সের পালা আসে তখন সে পরিচয় দেয় যে তার বাবা নাকি একজন লায়ার, যেটা শুনে টিচার অবাক হয়ে যায়। ইংরেজিতে লায়ার শব্দের অর্থ হলো মিথ্যুক, অর্থাৎ যে অনেক মিথ্যা কথা বলে। কিন্তু ম্যাক্সকে আরেকটু ভালো মতো জিজ্ঞাসা করতে তখন ম্যাক্স তাকে জানায় যে তার বাবা নাকি প্রতিদিন কোর্টে জজের সামনে কথা বলে। আর এইটা শুনে টিচার বুঝে যায় যে তার বাবা আসলে লায়ার না, বরং লয়ার, অর্থাৎ একজন আইনজীবী। কিন্তু ম্যাক্স কিন্তু তার টিচারকে মিথ্যা কিছু বলেনি, আসলেও তার বাবা একজন বড় মানের মিথ্যুক। স্কুল শেষে ম্যাক্স তার মায়ের সাথে তার বাড়িতে তার বাবার জন্য অপেক্ষা করছিল, কারণ তার বাবা তাকে কথা দিয়েছে সে তাকে আজকে রেসলিং দেখাতে নিয়ে যাবে। কিন্তু ফ্লেচার আজকেও লেট হয়ে গেছে, সে তার কথা রাখতে পারেনি। তবে কথা না রাখতে পারলেও সে কথা বানাতে জানে। এখানে আসার পর সে দুই একটা কথা বলেই তার পরিবারের মন জয় করে ফেলে। আগেই বলেছি সে মিথ্যা কথায় খুবই ভালো ওস্তাদ, কিন্তু এইভাবে উপরে উপরে এত মিল থাকলেও তার ওয়াইফ আর তার মধ্যকার একটা ঝামেলার কারণে তার আলাদা হয়ে গিয়েছিল। ফ্লেচার এখন তার ওয়াইফের সাথে থাকে না, অনেক আগেই তারা ডিভোর্স নিয়ে নিয়েছে। এখন শুধুমাত্র ছোট্ট ছেলেটার জন্য তার উপরে উপরে সম্পর্ক ভালো রেখেছে। তার এই ওয়াইফের নাম রিরি। বলতে বলতেই রিরির বর্তমান বয়ফ্রেন্ড চলে আসে। তার বয়ফ্রেন্ডকে দেখে ফ্লেচার উপরে উপরে অনেক হাসি খুশি থাকলেও ভেতর থেকে তার খুবই হিংসা হচ্ছিল। তার কথাবার্তা শেষ করে ফ্লেচার ম্যাক্সকে নিয়ে চলে যায় রেসলিং দেখতে। তখন রাস্তায় একটা ভিক্ষুক তার কাছে টাকা চায়, কিন্তু প্রতিদিনের মতো ফ্লেচার আজকেও বলে যে তার কাছে ভাঙতি নেই। আর এই ছোট ছোট বিষয়গুলো ভালো মতো মনে রাখবেন, কারণ সামনে এই ছোট বিষয়গুলোকে নিয়েই তাকে বিশাল ঝামেলায় পড়তে হবে। ফ্লেচার প্রথমে ম্যাক্সকে নিয়ে সোজা তার অফিসে চলে যায়, কারণ এখানে অল্প কিছু কাজ তার বাকি ছিল, সেগুলোকে শেষ করেই তারা একসাথে রেসলিং দেখতে যাবে। ভেতরে যাওয়ার পর সবার প্রথমেই ফ্লেচারের একটা কলিগের সাথে তার দেখা হয়, যে নিজের চুলগুলোকে এমন করে ডিজাইন করে রেখেছে যেটা দেখতে খুবই বিশ্রী লাগছে। কিন্তু সেটা ফ্লেচার মনের ভেতরে রেখে তার খুবই মিথ্যা প্রশংসা করতে শুরু করে যে তাকে নাকি দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর সেখান থেকে কিছুটা সামনে এগোতেই তার আরেক মোটা বন্ধুর সাথে দেখা হয়। সেখানেও ফ্লেচার তার মিথ্যা প্রশংসা করে যে মোটা হওয়াটাও নাকি একটা বিশাল পার্সোনালিটি, যেটা সে ধরে রেখেছে। তারপর তার সামনে আসে তার আরো একটা কলিগ, যে নিজে নাকের বড় একটা ফোঁড়া নিয়ে চলে এসেছে। তার নাকটা দেখে ফ্লেচার ভেতরে ভেতরে তাকে নিয়ে অনেক মন্দ বলছিল, কিন্তু সেটা প্রতিবারের মতোই সে ভেতরে রেখে দেয় এবং সামনে মিথ্যা মিথ্যা প্রশংসা করে। এরপর ফ্লেচার ম্যাক্সকে নিয়ে সোজা চলে যায় তার অ্যাসিস্ট্যান্টের কাছে। এই বৃদ্ধ মহিলাটাই তার অ্যাসিস্ট্যান্ট, তার নাম লুসি। তারপর কথাবার্তায় হঠাৎ ম্যাক্স যখন তাদের সামনে নিজের জন্মদিনের কথা তুলে ধরে, তখনই ফ্লেচারের মাথায় হাত, কারণ সে নিজের ছেলের জন্মদিনের কথাই ভুলে গিয়েছে। তাই কোনো রকমে সে নিজের ছেলেকে তার অফিস রুমে পাঠিয়ে দেয় আর লুসিকে জিজ্ঞাসা করতে শুরু করে যে এখন সে কি করবে। কিন্তু লুসি তাকে রিল্যাক্স হতে বলে, কারণ সে জানতো যে ফ্লেচার আবারও তার ছেলের জন্মদিন ভুলে যাবে। সেই জন্যই সে আগে থেকেই তার ছেলের জন্য একটা গিফট রেডি করে রেখেছে। যাক, এইবারের জন্য ফ্লেচার বেঁচে গেল। তখনই ফ্লেচারের বস সেখানে চলে আসে, তার নাম মেরিন্ডা। ফ্লেচার নিজের বসের সাথেও বেশ ভালোই ফ্লার্ট করতে শুরু করে, আর এই কারণেই মূলত সবাই তাকে পছন্দ করে, কারণ সে খুব ভালো ভালো মিথ্যা প্রশংসা করতে পারে। কথাবার্তায়ও সে অনেক মিথ্যা কথা বলে। মেরিন্ডা তার জন্য রাতের একটা প্রস্তাব নিয়ে এসেছে। প্রথমে সে মনে করে হয়তোবা মেরিন্ডা তাকে ডেট করতে চায়, কিন্তু পরে সে বুঝতে পারে সে তার জন্য একটা কেস নিয়ে এসেছে। আজ রাতের মধ্যেই নাকি সেই কেস নিয়ে পুরো স্টাডি তাকে করতে হবে, যার কারণে সেখানে নিজের কাজ শেষ করে নিজের রুমে ফিরে আসার পর তার ছেলে ম্যাক্সকে সে বোঝায় যে তার কথা সে আজ রাখতে পারবে না, তাকে সে অন্য কোনো একদিন রেসলিং দেখাতে নিয়ে যাবে। সেজন্য ম্যাক্সের খুবই মন খারাপ হয়। এভাবেই কাজ করতে করতে তার সকাল হয়ে যায়। সকালে যখন ম্যাক্স তার বাবাকে খুঁজতে আসে তখন সে তার বাবাকে কাজ করতে দেখে। ঠিক তখনই ফ্লেচার তাকে জন্মদিনের উইশ করে আর বলে যে গতকাল রাতে নাকি তার পুরো গিফটের বক্স সে খেয়ে ফেলেছে।
তার এই কথাবার্তাতে বোঝা যায় সে খুবই মজার মানুষ, কিন্তু তার একটাই দোষ, সে কখনোই নিজের কথা রাখতে পারে না, এমনকি কখনোই কাউকে সময়ও দিতে পারে না। যেমন গিফট হিসাবে বেসবল খেলার সরঞ্জামগুলি পেয়ে খুশি হলে যখন ম্যাক্স তার বাবাকে একসাথে খেলার কথা বলে, তখন তার বাবা বলে যে তার হাতে নাকি এখন সময় নেই, রাতের বেলা পার্টিতে একসাথে খেলবে, যার কারণে ম্যাক্সের আবারও মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাক্সের মা অর্থাৎ রিরি তার বয়ফ্রেন্ডকে নিয়ে ম্যাক্সকে রিসিভ করতে চলে আসে। এখানে দেখা যায় বাবা হয়ে ফ্লেচার তাকে গিফট দিয়ে যতটা খুশি করতে না পারলো, রিরির বয়ফ্রেন্ড ম্যাক্সের সাথে খেলবে এতেই যেন সে অনেক বেশি খুশি। ফ্লেচার তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় তার নিজের কাজে। সেখানে আজকে তার নতুন আরেকটা ক্লায়েন্টের সাথে পরিচয় হয়। এই মহিলাটা নিজের স্বামীর সাথে চিটিং করেছে, নিজের হাজবেন্ড থাকাতেও অন্য আরো 7-8টা ছেলের সাথে সময় কাটিয়েছে। কিন্তু এই মহিলার হাজবেন্ডের সাথে দুটো সন্তানও আছে। এখন তার হাজবেন্ড দুটো সন্তানকে তার কাছে রেখে দিতে চায় আর তার বিরুদ্ধে মামলা করেছে। এখন এই মহিলাটাও নিজের হাজবেন্ড থেকে আলাদা হতে চায়, কিন্তু এখানে যদি সে কোনো রকমে নিজের হাজবেন্ডের দোষ দেখাতে পারে তাহলে সেটা মোটা অঙ্কের টাকা পাবে, না হলে কিছুই পাবে না। যেন সে কোনো রকমে দোষটা হাজবেন্ডের ঘাড়ে ফেলে দেয়। মহিলাটা প্রথম কোনো উকিলের উপরই ভরসা করতে পারছিল না, কিন্তু এই প্রথম ফ্লেচারের কথায় সে এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে সে কনফার্ম করে দেয়। আর ফ্লেচারের বস মেরিন্ডা নিজেও তার প্রতি ইমপ্রেস হয় আর তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। অপরদিকে বাড়িতে ম্যাক্সের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়, কিন্তু এখনো ফ্লেচারের কোনো খবর নেই। তখন রিরির বর্তমান বয়ফ্রেন্ড তাকে মানাতে শুরু করে। আসলে আজকে থেকে কিছুদিন আগেও রিরির বয়ফ্রেন্ড তাকে একটা ডিনারে নিয়ে গিয়েছিল আর সেখানে এসে তাকে বিয়ের প্রপোজ করেছিল, কিন্তু সেই দিন রিরি কিছুই বলেনি। তাই আজকে তাকে আবারও জিজ্ঞাসা করছে কেন সে এখনো ফ্লেচারের জন্য চিন্তা করে। সে কখনোই তাকে সময় দিতে পারেনি আর কখনোই সে তার প্রতি লয়ালও ছিল না, কেন সে তাকে ভুলে যাচ্ছে না। তখনই রিরি জানায় শুধুমাত্র তার ছেলের জন্য। ম্যাক্স নাকি তার বাবাকে অনেক ভালোবাসে, যদি সে বিয়ে করে তাকে নিয়ে অন্য কোথাও চলে যায় তখন বাবার সাথে দেখা করাটা তার জন্য অনেক অসুবিধা হয়ে পড়বে। তো এখনো ফ্লেচার নিজের কথা মতো পার্টিতে আসতে পারেনি। রিরি যখন তাকে কল করে তখন দেখা যায় সে নিজের বস মেরিন্ডার সাথে খুবই অন্তরঙ্গ সময় পার করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে রিরিকে জানিয়ে দেয় যে তার নাকি একটা আর্জেন্ট কাজ এসে পড়েছে। এই বলেই সে ফোনটা রেখে দেয়। আর এদিকে ফ্লেচার আসবে না বলে ম্যাক্স কিছুতেই তার কেক কাটতে রাজি হচ্ছিল না। তার মা তাকে অনেক বোঝায়, তাকে বলে যে আজকের কেকটা দ্রুত কেটে ফেলতে, আজকের দিনে নাকি স্রষ্টা তার একটা উইশ পূরণ করবে, সেই জন্য উইশটা করে কেকটা কেটে ফেলে। এটা শুনেই ম্যাক্স উইশ করে যেন তার বাবা। আচ্ছা, এখন ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের থেকে ঠিক 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের আজকের স্পন্সর V24bet সম্পর্কে কথা বলার জন্য। আপনি কি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে চান? অনলাইনে টাকা আয় করার চমৎকার একটা প্ল্যাটফর্ম হচ্ছে V24bet। V24bet হচ্ছে বিশ্বের অন্যতম সেরা আর বিশ্বস্ত একটা অনলাইন গেমিং কোম্পানি। এখানে রয়েছে ক্রিকেট, ফুটবল, এভিয়েটর, জেটেক্স, ক্রাশ গেম, ক্রিজি গেম সহ লক্ষাধিক অনলাইন গেমস। এখানে অডিডিএস মূল্য পাবেন অন্য সব সাইট থেকে বেশি। বিশ্বাস না হলে নিজেই চেক করে দেখুন। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 300 টাকা বোনাস। আপনার বন্ধুকে রেফার করে প্রতিটা রেফারে পাবেন আরো 300 টাকা। লেনদেন করতে পারবেন লোকাল ওয়ালেটের মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়। আমাদের দেওয়া স্পেশাল প্রোমো কোড SIN24 রেজিস্ট্রেশন সময় ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 200% বোনাস, আর প্রতিবার ডিপোজিটে পারবেন 50% বোনাস। এছাড়াও আছে প্রতি রবি আর বৃহস্পতিবার ডিপোজিটে 100% বোনাস। আর সবসময় বিভিন্ন রকম সিজনাল বোনাস অফার তো আছেই। আসলে এত অফার অন্য কোনো সাইটে নেই। তাই দেরি না করে রেজিস্ট্রেশন আর ডিপোজিট করে খেলা শুরু করে দিন। আর এছাড়া IPL উপলক্ষে এখানে লাকি জ্যাকপট চলছে। সর্বোচ্চ ডিপোজিট করলে পাবেন সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ। রেজিস্ট্রেশনের লিংক আর অ্যাপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে। এবার চলুন আবার গল্পে ফিরে আসি। উইশ করে যেন তার বাবা আর কখনো মিথ্যা কথা বলতে না পারে। তার উইশটা করার সাথে সাথেই বোধহয় স্রষ্টা তার কথা শুনে ফেলে। ওদিকে সবেমাত্র ফ্লেচার তার বসের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করেছে। তার বস যখন তাকে জিজ্ঞাসা করে যে কেমন লাগলো সময়টা, উত্তর দিতে গিয়ে সে যখনই বরাবরের মতোই মিথ্যা প্রশংসা করতে যাবে তখনই তার মুখ থেকে বের হয়ে আসে সে যতটা ভালো ভেবেছিল ততটা ভালো হয়নি, যার কারণে তার বস বিরক্ত হয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কিন্তু সে এটা ভেবে অবাক হচ্ছিল যে সে তো আর একটা কথা বলতে চেয়েছিল, কিভাবে তার মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসলো। পরের দিন যখন সে নিজের অফিসে যেতে লিফটের সামনে আসে তখনই ভেতরে একটা মেয়েকে দেখে তার অনেক মনে ধরে যায়। এই মেয়েটার সাথেও সে ফ্লার্ট করতে শুরু করে। প্রথম সবকিছু ঠিকই ছিল, তো যখনই সে মেয়েটার প্রশংসা করতে যাবে তখনই তার মনের কথা বেরিয়ে আসে। আর আপনারা বুঝতেই পারছেন তার মনে আসলে কি কথা ছিল। মানে থাক, সেগুলো আর না বলি। কথাটা বলার পর সে নিজেও একদম পুরো বলদের মতো হয়ে যায়। আর মেয়েটাও অবাক হয়ে যায় কিভাবে একটা লোক তাকে এইসব কথা বলতে পারে। তার এসব পাগলামি দেখে মেয়েটা তাকে উদম কেলিয়ে লিফট থেকে বের করে দেয়। সে প্রতিদিন যে রাস্তা দিয়ে নিজের অফিসে যায় সেই রাস্তায় প্রত্যেকটা দিন একটা ভিক্ষুক তার কাছে টাকা চাইতো। আজকেও যখন ভিক্ষুক তার কাছে টাকা চাইতে আসে তখন ফ্লেচার নিজের মুখ বন্ধ রাখার অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে সেই ভিক্ষুককেও উল্টাপাল্টা কথা বলে ফেলে যেগুলো তার মনের ভেতরে প্রতিদিন আসতো, কিন্তু সে কখনোই মুখ ফুটে সেগুলো বলতো না। এভাবে কোর্টে যখন সবাই উপস্থিত ছিল তখন ফ্লেচারের
ফ্লেচারের বিপরীত পক্ষের উকিল তাকে হাই গেল করতে আসে। তিনি ফ্লেচারকে জিজ্ঞাসা করে যে কোন যুক্তিতে সেই মহিলার কেসটা লড়তে এসেছে, কারণ এই মহিলা সরাসরি 7 জনের সাথে মেলামেশায় লিপ্ত ছিল, এমনকি এখনো আছে। আর এসব কথা শুনে ফ্লেচার নিজেও তাকে বলেই ফেলতে ধরে যে আজকে নাকি সে ভরে ভরে মিথ্যা কথা বলবে কেসটা জেতার জন্য। ঠিক তখনই তার কথাগুলো আটকাতে গিয়ে সে উল্টাপাল্টা অঙ্গভঙ্গি করতে শুরু করে, অর্থাৎ এক কথায় তার মুখ থেকে সে কোনো সত্যই আটকাতে পারছে না। যখন সে মিথ্যা কথা বলতে যাচ্ছে তার মুখ থেকে শুধু সত্য বের হয়ে আসছে। ফ্লেচার জানে যে তার মক্কেল আসলে অপরাধী, অর্থাৎ দোষী, কিন্তু তবুও সে প্ল্যান করেছিল তাকে মিথ্যা কথা বলে কেসটা জিতিয়ে দেবে। যখন কোর্টে জজ সাহেব প্রবেশ করে তখন তার সামনেও সে ভুরি ভুরি মিথ্যা কথার বদলে উল্টো সত্যি কথা বলে ফেলতে শুরু করে। যেখানে কথা ছিল সে তার মক্কেলকে বাঁচাবে, সেখানে সে নিজেই তার মক্কেলকে ফাঁসিয়ে দিচ্ছে। এমনকি সে সত্য কথা আটকাতে গিয়ে তার চেহারার এক্সপ্রেশন দেখে জজ সাহেব নিজেও ভয় পেয়ে যাচ্ছে, যার কারণে একসময় জজ সাহেব তাকে সুস্থ হওয়ার জন্য কোর্টের টাইম দুপুর 1:30 পর্যন্ত স্থগিত করে দেয়। সেখান থেকে যাওয়ার সময় তার সাথে যারই দেখা হচ্ছিল সবাইকেই সে একটা করে সত্যি কথা বলে দিচ্ছিল। যেমনটা মুভির শুরুতে দেখানো, তার এই বান্দর মাথাওয়ালা চুলের কলিগকে সে বান্দরনি বলে, আর মোটা বন্ধুটাকে সে ভুরিওয়ালা মোটকো বলে অপমান করে, আর এই নাকে ফোড়াওয়ালা কলিগটাকেও সে ডাইরেক্ট নাক কাটা গন্ডার বলে চলে যায়। এমনকি সে নিজের রুমে বসে তার প্রাক্তন ওয়াইফ রিরিকে কল করে, তাকেও সে উল্টাপাল্টা সত্য কথা বলে দিচ্ছে যে সে নাকি গত রাতে নিজের বসের সাথেই অন্তরঙ্গ হয়েছিল। সে নাকি আজকেও আসতে পারবে না, কারণ তার একটা অদ্ভুত সমস্যার কারণে কোর্টের টাইম পিছিয়ে দেওয়া হয়েছে, যেটা তার ওয়াইফ মোটেও বিশ্বাস করে না, কারণ রিরি তাকে শুরু থেকেই চেনে। সে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা কথা বলে। আজকের কথা না রাখতে পারার কারণে তার ওয়াইফ এবার এতটাই বিরক্ত হয়ে গেছে যে সরাসরি তাকে বলে দেয় যে সে নাকি সামনেই তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে শহর ছেড়ে চলে যাবে। তাই ফ্লেচারকে সে লাস্ট বারের মতো নিজের ছেলের সাথে দেখা করতে বলে। আর এই কথা শুনে তো ফ্লেচারের একদম মাথায় বাস। এখানে তার প্রাক্তন ওয়াইফ অন্য কাউকে বিয়ে করছে, এই জন্য তার কোনো মাথা ব্যথা নেই। তার দুশ্চিন্তা হলো যদি তারা শহর ছেড়ে চলে যায় তাহলে তার ছেলের সাথে সে কখনো দেখা করতে পারে না। তাই রিরিকে সে প্রথমে ভালো মতো বোঝায়, কিন্তু যখন সে বুঝতে চায় না তখন সে তাকে অপেক্ষা করতে বলে আর নিজে তার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে পুলিশের হাতে ধরা খেয়ে যায়। যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কেন এত জোরে গাড়ি চালাচ্ছিল, তখন সে উল্টো বলে দেয় যে এর আগেও সে 50 বার এমন করেছে, যার একটার জরিমানাও সে দেয়নি। এটা শুনে তো পুলিশ তার গাড়িটাই রেখে দেয় আর তাকে হেঁটে আসতে হয়। আবারও তাকে লেট হয়ে যেতেই হলো। সে তার ওয়াইফকে যেখানে অপেক্ষা করতে বলেছিল সেখানে সে তাকে পায়নি বলে তাকে খুঁজে এসে বাসায় এসে পড়েছে। তাকে সে বারবার বোঝানোর চেষ্টা করে যে আজকে তার নিজের সাথে কি যেন হয়ে গেছে, কিন্তু রিরি সেটা কিছুতেই বুঝতে পারছে না। তবে যাই হোক, এখনো সে ফ্লেচারকে ভেতর থেকে অনেকটাই ভালোবাসে। তার এই মিথ্যা কথা বলা আর কথা না রাখার কারণেই তাদের এই সম্পর্কটা আজ নেই। কিন্তু আজকে ফ্লেচারের কথায় তার কেমন যেন লাগছে। ফ্লেচার এতদিন পর আজকে সেই পুরোনো দিনের কথাগুলো বলছে। সে বলছে তার পরিবারকে সে কতটা ভালোবেসেছিল। কখনোই সে একজন ভালো বাবা হয়ে উঠতে পারেনি, ভালো একজন হাজবেন্ডও সে হয়ে উঠতে পারেনি, তাই তো তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল। এসব কথা শুনে রিরির মাঝে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে। ফ্লেচার তার কাছে শেষ একটা সুযোগ চায়, যেটায় রিরি রাজি হয়ে যায়। আজকে সে যে কথাটা দিয়েছিল সেটা যেন সে রাখে। ছুটির পর স্কুলে ম্যাক্স অপেক্ষা করবে, ফ্লেচার যেন তাকে সেখান থেকে রিসিভ করে। গাড়িতে উঠে রিরি তাকে বলে, জানো গতকাল বার্থডে পার্টিতে না আসার কারণে তোমার ছেলে কেকটা কাটতে গিয়ে অনেক মন খারাপ করেছিল। সে উইশ করেছিল যেন তার বাবা মিথ্যা কথা বলা বাদ দিয়ে দেয়। এই বলে সে সেখান থেকে চলে যায়। এটা শোনার পরই ফ্লেচার বুঝতে পারে যে কেন তার সাথে এমন হচ্ছে, কি কারণে আজকে সে একটাও মিথ্যা কথা বলতে পারছে না। সে তারপর সোজা চলে যায় ম্যাক্সের স্কুলে। ম্যাক্সের টিচারের কাছে গিয়ে সে রিকোয়েস্ট করে ম্যাক্সকে বাইরে নিয়ে আসে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে যে তার উইশ করার জন্য আজকে সারাদিন সে কোনো মিথ্যা কথা বলতে পারছে না, তাই তার জন্য সে আবারও একটা কেক নিয়ে এসেছে। এবার জন্য সে উইশ করে যেন তার বাবা মিথ্যা কথা বলতে পারে। কিন্তু ম্যাক্স কিছুতেই বুঝতে পারে না যে কেন একটা মানুষের মিথ্যা কথা বলা দরকার। সে সত্য বলছে, এটাই তো ভালো কথা, কিন্তু তবুও ফ্লেচার ম্যাক্সকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, যার কারণে ম্যাক্স তার কথা মতো আবারও উইশ করে। কিন্তু যখন ফ্লেচার সেটা টেস্ট করতে চায় তখন দেখা যায় এবারের উইশটা কোনো কাজে আসেনি। তার মুখ থেকে এখনো সত্য কথাই বের হচ্ছে। তখন ম্যাক্স তাকে জানায় যখন সে মিথ্যা কথা বন্ধ করার উইশ করেছিল সেটা সে একদম মন থেকে করেছিল, কিন্তু এটা এখন সে মন থেকে করতে পারছে না। তাই ম্যাক্স তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এখন ফ্লেচারের তেমন কিছুই করার রইল না। সে আবারও তার অফিসে ফিরে আসে। অফিসে যাওয়ার পর তার মনের সকল দুঃখ সে নিজের অ্যাসিস্ট্যান্ট লিজাকে বলতে শুরু করে, কিন্তু লিজা বিশ্বাস করতে চায় না, যার কারণে টেস্ট নেওয়ার জন্য লিজা তাকে তার সন্দেহের কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে, যেগুলোর আসল সত্য জানতে পেরে এবার সে এতটাই রেগে যায় যে সে আজ থেকে নাকি তার কাজই করবে না। এই বলে সে রাগ দেখিয়ে চলে যেতে ধরে। ফ্লেচার তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু আজ রিকোয়েস্ট
করতে গিয়েও সে আরো কয়েকটা সত্য কথা বলে ফেলে, যার কারণে অবশেষে লিজা তাকে ছেড়েই চলে যায়। তারপর বলতে বলতে সেখানে তার অফিসের বস অর্থাৎ মিরিন্ডা চলে আসে। সেদিন মিরিন্ডাকে সে কিছু সত্য কথা বলেছিল, তাকে এসে বোরিং বলেছিল, আর আজকে তার প্রতিশোধ সে নিতে চায়। মিরিন্ডা তাকে সোজা আদালত কমিটির কাছে নিয়ে যায়। সেখানে কমিটির প্রধান প্রধান ব্যক্তিদের সম্পর্কে তাকে বলতে বলে, আর যেহেতু সে সত্য কথা আটকাতে পারছে না, তার মানে তার মনে যা আসছে তাই সে বলে দিচ্ছে। আর অবশ্য এনাদের ব্যাপারে তার মনে ভালো কিছু ছিলও না। এতদিন সে উপরে উপরে তাদের প্রশংসাই করে এসেছে, কিন্তু দেখা যায় এসব কথায় তারা কেউই রাগ করেনি, বরং সেগুলোকে হাসি তামাশা মনে করে উড়িয়ে দিতে শুরু করে। তারা মনে করে ফ্লেচার হয়তো খুব ভালো জোক করতে পারে। এটাকে জোক মনে করার কারণে সবাই অনেক খুশি হয়ে যায়, সবাই হাসি তামাশা করে ব্যাপারটাকে একদমই উড়িয়ে দেয়। এটা দেখে মিরিন্ডা খুবই বিরক্ত হয়ে ওঠে, তার প্রতিশোধটা সে নিতে পারেনি। সেখান থেকে চলে যাওয়ার পর যখন আদালতে আবার হিয়ারিং এর সময় হয়, কোর্টের সকলের সামনে সে জজকেই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। কোনো রকমে সে বিষয়টা সামলিয়ে তার বিপরীত পক্ষকে কথা বলতে সুযোগ দেয়। সেখানে বিপরীত পক্ষের উকিল তার সমস্ত রিপোর্ট আর প্রমাণের উপর ভিত্তি করে এটা নিশ্চিত করে যে তার বিপরীত পক্ষের মক্কেলের কাছে প্রতি রাতেই আলাদা আলাদা পরপুরুষ আসতো। এমনকি তার হাজব্যান্ড এক সুযোগে সেখানে একটা রেকর্ডারও অন করে রেখেছিল, যেটা যখন আদালতে প্লে করা হয় সেখানকার রেকর্ডিং শুনে বোঝাই যায় যে অপরিচিত ব্যক্তিদের সাথে অভিযুক্ত মহিলা নিয়মিত ইন্টিমেট হতো। এটা শোনার পর জজ যখন ফ্লেচারকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে তখন সে কিছুই বলতে পারে না, কারণ তার মুখ থেকে সত্য কথা বের হয়ে আসবে, যার কারণে আদালতের কাছে সে টয়লেটে যাওয়ার অনুমতি নিয়ে টয়লেটে চলে যায়। আর সেখানে গিয়ে সে পাগলের মতো করতে শুরু করে, যে নিজে নিজেই ওখান থেকে ওখানে ঝাঁপিয়ে পড়তে শুরু করে যেন সে কিছুটা আহত হয়। সে প্ল্যান করছিল এভাবে আহত হওয়ার পরে হয়তো আদালত থেকে সে আরো কিছুটা সময় পাবে। সে তার প্ল্যান মতোই নিজেকে খুব বাজেভাবে জখম করে ফেলে। আর এই অবস্থায় যখন তাকে কোর্টে নিয়ে আসা হয় তখন জজ সাহেব জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হলো, কে করেছে। তখন আবারও সত্য কথাটা বলতেই যাবে তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। কে করেছে এই কথাটা সরাসরি সে না বলে সে নিজের বিবরণ দিতে শুরু করে, যে আমার নাক থেকে রক্ত বের হচ্ছে, আমার মাথা ফেটে গেছে, এসব উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যেগুলো অবশ্যই সত্য কথা। এগুলো শুনে জজ সাহেব কোর্টটাকে আজকের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে সে জিজ্ঞাসা করে যদি আপনি মনে করেন এই কেসটা আপনি চালিয়ে যেতে পারবেন তাহলে আজকেই আমরা কেসটা শেষ করতে পারি। আর এখানে এসে ফেসে যায়, কারণ সে তো জানে তার কিছুই হয়নি, সে কেসটা চালিয়ে নিতে পারবে। আর মিথ্যা কথা সে বলতে পারে না, তাই তাকে হ্যাঁ করেই দিতে হয়, যার কারণে তার কেসটা আবারও চলতে শুরু করে। এবার কোর্ট আধা ঘন্টার জন্য একটা ব্রেক দেয়। ফ্লেচার বাইরে বের হয়ে তার ছেলেকে কল করে আর তাকে সে কথা দেয় 2 ঘন্টার ভেতরেই তার সাথে সে দেখা করবে আর তারা একসাথে খেলতে যাবে, কারণ সে তার ওয়াইফকে কথা দিয়েছিল যে সে সময় মতো বাড়িতে আসবে। তখন ফ্লেচারের সাথে তার মক্কেল দেখা করতে আসে। মহিলাটা নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে, তাকে মিথ্যা সাক্ষী দেওয়ানোর জন্য ফ্লেচার নিজেই তাকে বলেছিল, কিন্তু এখন যখন সে তাকে শিখিয়ে দিতে চেষ্টা করে তখন তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, কারণ নিজে যদি সে মিথ্যা কথা বলতে না পারে তাহলে অন্য কাউকে সে মিথ্যা কথা বলতে শেখাতে পারবে না। তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। সময় মতো আধা ঘন্টা পার হলে ভেতরে আবারও কোর্টে সবাই উপস্থিত হয়। সেখানে বিপরীত পক্ষের উকিল নিজের কথাবার্তা শেষ করার পর যখন ফ্লেচারকে সুযোগ দেওয়া হয় তখন ফ্লেচার সাক্ষীকে আদালতে হাজির করতে পারলেও তাকে নিয়ম অনুযায়ী কোনো প্রশ্ন করতে পারে না। সে যতবার তাকে মিথ্যা প্রশ্ন জিজ্ঞাসা করতে যায় ততবারই সে পাগলের মতো করতে শুরু করে। সে বুঝতে পারছে না কিভাবে প্ল্যানিং অনুযায়ী সবকিছু হবে। আর এরকম আবল তাবল উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করতে করতে এক সময় তার মক্কেলের বয়ফ্রেন্ড রেগে গিয়ে সত্য কথা বলে ফেলে যে রাতে নাকি সে এসেছিল আর তার সাথে ইন্টিমেট হয়েছিল, যার কারণে এখানে সবকিছুই ক্লিয়ার হয়ে যায়। জজ সাহেব এখন রায় দিয়ে দেবে। ঠিক তখনই সেখানে তার মক্কেলের সাথে ঝামেলা করতে গিয়ে হঠাৎই ফ্লেচারের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে খেয়াল করে তার মক্কেলের বার্থ সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ আলাদা আলাদা। তখনই সে জিজ্ঞাসাবাদ করার পরে বুঝতে পারে যে এখানে কিছু একটা ঘাপলা আছে। জজ সাহেবকে সে রিকোয়েস্ট করে তাকে একটু সময় দেওয়ার জন্য। তখন তার মক্কেলকে যখন কোর্টে তুলে সে জিজ্ঞাসা করে তখনই বের হয়ে আসে সত্য কথা যে সে নাকি বিয়ে করার জন্য জন্ম নিবন্ধনের একটা জাল কপি তৈরি করেছিল, যেখানে তার বয়সটা বাড়িয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ আইনি ব্যবস্থা অনুযায়ী নাবালিকা অবস্থায় তার বিয়ে হয়েছিল, যার কারণে এই বিয়েটাই আইনগতভাবে কোনো স্বীকৃত বিয়ে নয়। আর এতে করে হাজব্যান্ডের সাথে তার আইনি কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তার হাজব্যান্ডের এতে হস্তক্ষেপ করার কোনো অধিকারই নেই। যেহেতু আইনগত তাদের বিয়েটাই হয়নি তাই হাজব্যান্ডের কোনো অধিকারই নেই তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার, কারণ আইনগতভাবে তো সে তার হাজবেন্ডই না। আর এই কথাটা শোনার পর কোর্টের হাতে আর কিছুই করার থাকে না, তার কথায়ও যুক্তি আছে, এমনকি লিগালিও প্রমাণ হয়ে গেছে, যার কারণে অবিশ্বাস্য রকমভাবেই একদম শেষ মুহূর্তে সত্য কথা বলেই সে তার কেসটা জিতে ফেলে। কিন্তু সে তো জানতো যে এই মক্কেল একজন ভালো মহিলা না, সে তার হাজবেন্ডের সাথে আসলেই চিটিং করেছে।
এমনকি তার 2 বাচ্চাও তার মায়ের থেকে তার বাবাকে বেশি ভালোবাসে। তারা তাদের মায়ের সাথে থাকতে চায় না, কিন্তু এখানে জোর করে তাদেরকে তার মায়ের কাছেই পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে আসল অপরাধী বানানো হচ্ছে বাবাকে, আর যেখানে বাবা ভালো মানুষ। এই বিষয়টা ভাবতে ভাবতেই ফ্লেচারের মনে ব্যাপারটা খুব বাজেভাবে আঘাত করে, কারণ তার মনে পড়ে যায় তার নিজের ছেলের কথা। এটা ভেবে সে কিছুতেই নিজের মনকে মানাতে পারছে না। সে কখনোই ছোট ছোট 2টা বাচ্চাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। তাই সে আবার জজ সাহেবের কাছে অনুরোধ করতে শুরু করে যেন তাকে আরেকটু সময় দেওয়া হয়, কিন্তু জজ সাহেবের কথা এখানে আর কিছুই করার নেই, যার কারণে একটা সময় ফ্লেচারের মাথা গরম হয়ে যায়। সে এমনিতেও আজকে সারাদিন অনেক ভোগান্তি পার করেছে, কিন্তু অবশেষে যখন সে বুঝতে পেরেছে যে মিথ্যা কখনোই কোনো কিছুর কল্যাণ করতে পারে না, তাই এবার জজ সাহেব মানছে না দেখে তার সাথে সে বেয়াদবি করতে শুরু করে, যার কারণে তাকে ভরা আদালতে এরকম বেয়াদবির জন্য ধরে নিয়ে যাওয়া হয়। ভেতরে গিয়ে সে তার প্রাক্তন স্ত্রীকে কল করে, তাকে সে বোঝাতে শুরু করে, বিশ্বাস করো আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, আমি এখন আসতে পারছি না, তুমি দয়া করে $1000 ফাইন দিয়ে আমাকে মুক্ত করো। কিন্তু রিরি আর তাকে বিশ্বাস করতে চায় না। এতকাল সে তাকে মিথ্যা কথা বলেছে, ভাবছে যে এখনো হয়তো মিথ্যা কথাই বলছে, আসতে পারেনি বলে এমন একটা বাহানা দিচ্ছে, যার কারণে শেষ বিদায় জানিয়ে সে তাকে ব্যঙ্গ করতে শুরু করে। এসব কথা বলতে বলতেই ফ্লেচারের সময় শেষ হয়ে যায় আর তাকে ভেতরে টেনে নিয়ে যাওয়া হয়। তারপরেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে মুক্ত করতে আসে। তারই এক কলিগ নাকি তাকে কল করেছিল যে ফ্লেচার সত্য কথা বলে বিপদে পড়ে গেছে, তাই সে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। ফ্লেচার তাকে ধন্যবাদ জানায়, কিন্তু সে এখানে বসে থাকতে পারবে না, তার ওয়াইফকে বোঝাতে হবে। তাই সে সোজা গাড়ি নিয়ে চলে যায় এয়ারপোর্টে। সেখানে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না, এটা তার জানা ছিল, কিন্তু তবুও সে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ফ্লাইট নাকি ইতিমধ্যে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সে তো বসে থাকবে না, সে নিজেকে একটা লাগেজ বানিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ে। সেখানে এসে সোজা রানওয়েতে পৌঁছে যায় আর দেখতে পায় প্লেন ছেড়ে দিয়েছে, কিন্তু তাকে কিছু একটা করতেই হবে। তাই সে সোজা প্লেনে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িটাকে চুরি করে নিয়ে চলে যায় চলন্ত প্লেনের দিকে। শুরুর দিকে এসব প্লেনের গতি অনেকটাই কম থাকে, তাই একটা সময় নাগালও পেয়ে যায়। একে একে প্রত্যেকটা জানালায় সে নিজের ওয়াইফ আর ছেলেকে খুঁজতে শুরু করে। আর এদিকে ভেতরে রিরি নিজেও কেমন যেন এখান থেকে চলে যেতে চাইছে না, কিন্তু তবুও নিজের জেদের কারণেই তাকে চলে যেতে হচ্ছে। তার বয়ফ্রেন্ড যখন তাকে আই লাভ ইউ বলে, তখন সে শুধুমাত্র তাকে থ্যাংক ইউ বলে, আই লাভ ইউ টু তাকে বলে না। অর্থাৎ বোঝা যায় তার মধ্যে ফ্লেচারের প্রতি এখনো একটা টান আছে। শুধুমাত্র তার ব্যবহারের কারণে বিরক্ত হয়ে সে তার কাছ থেকে দূরে চলে যেতে চাইছে। কিন্তু তার বয়ফ্রেন্ড যখন হঠাৎ জানালা দিয়ে তাকায়, তখনই সে ফ্লেচারকে দেখে। বাকিরাও এটা দেখে খুবই অবাক হয়ে যায়। তারা মনে করে হয়তোবা সে বিদায় জানাতে এসেছে, কিন্তু সে তো আসল বিদায় জানাতে আসেনি, সে তাদেরকে আটকাতে এসেছে। একটা সময় প্লেন থামানোর জন্য সে নিজের গতি বাড়িয়ে দেয় আর একদম গিয়ে পাইলটের সামনের চেম্বারে নিজের জুতা খুলে মারে, যার কারণে প্লেনে কোনো সমস্যা হয়েছে নাকি এটা মনে করে পাইলট প্লেন থামাতে শুরু করে। কিন্তু প্লেন থেমে গেলে কি হবে, ফ্লেচার যেই সিঁড়িতে করে যাচ্ছিল সে সেটা ব্রেক মারতে ভুলে যায়, যার কারণে একসময় ব্রেক ফেল হয়ে ফ্লেচার লাগেজের সামনে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে। রাতের বেলায় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে সে নাকি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন, কারণ আজকে সারাদিন সে পাগলের মতো ব্যবহার করেছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই রিরি আর ম্যাক্সও চলে আসে, আর সাথে তার বয়ফ্রেন্ড। কিন্তু আজই প্রথম ফ্লেচার নিজের মন থেকে কথা বলছে, সে তাদেরকে কতটা ভালোবাসে সেটা সে তাদেরকে আবারও জানায়। আজকে সে সারাদিন কোনো একটা মিথ্যা কথাও বলতে পারেনি। ম্যাক্সের উইশ পূরণ হয়েছে, সে তাদেরকে সরাসরি বলে পৃথিবীর সবকিছু থেকে সে তাদের দুজনকে অনেক ভালোবাসে। এই কথাগুলি শুনে রিরি নিজের ডিসিশন পরিবর্তন করতে শুরু করে। এমনকি ম্যাক্স নিজেও তার মাকে বোঝায় যে সে মিথ্যা কথা আর বলতে পারে না, কারণ তার উইশ পূরণ হয়ে গেছে। অবশেষে ম্যাক্স তার মাকে জিজ্ঞাসা করে আমাদের কি শহর ছেড়ে চলে যেতেই হবে এখন? ঠিক তখনই রিরির বয়ফ্রেন্ড এগিয়ে আসে আর জানায় না বাবা, তোমাদের যেতে হবে না। অর্থাৎ সে নিজে থেকেই তার পরিবারকে আবার মিলিয়ে দেয়। আর মাঝখান দিয়ে ফ্লেচার বুঝতে পেরেছে যে সত্যের জোর কতটা। তারপর একটা বছর পার হয়ে যায়, তারা আবারও সুখে শান্তিতে থাকতে শুরু করে। মাঝখান দিয়ে ফ্লেচার আবারও মিথ্যা কথা বলতে শুরু করেছিল, কিন্তু সেটা শুধুমাত্র অনেক বেশি দরকার হলে। সে এখন নিজের পরিবারকে সময় দিতে পারে, এমনকি সবকিছুর ভারসাম্য রেখেই চলে। অর্থাৎ তারা পুনরায় একটা হ্যাপি ফ্যামিলিতে পরিণত হয়েছে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের সিনেমার গল্প। আসলেও মিথ্যা এমন একটা জিনিস যেটা আপনাকে সাময়িকভাবে বাঁচাতে পারবে। হয়তোবা একটা মিথ্যা কথা বলার কারণে আপনার সামনের মানুষটা অনেক ইমপ্রেস হবে, অনেক খুশি হবে, কিন্তু যার শুরুটাই মিথ্যা কথা দিয়ে সেটা কখনোই টিকে থাকে না। যাই হোক, এমন আরেকটা মজার ভিডিও দেখার জন্য ডান পাশের এই ভিডিওটাতে ক্লিক করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।